মোহনের মানুষ খেকো। মূল রচনা জিম করবেট, ভাষান্তর ও পাঠ প্রদীপ্ত। হিমালয়ে আমাদের গ্রীষ্মনিবাসের 18 মাইল দূরে পূব থেকে পশ্চিমে ছড়ানো 9000 ফুট উঁচু একটা পর্বতমালা। এরই পূর্ব সীমান্তে ঢালের ঊর্ধ্বাংশটুকু ঘন ঘাসে ঢাকা। নিচের দিকটায় পাহাড়টা নেমে গেছে একেবারে কোশি নদী পর্যন্ত, একটানা কতকগুলি পাথরের চূড়ো সৃষ্টি করে। উত্তর দিকে যে গ্রাম, সেখানকার একদল স্ত্রীলোক ও ছোট মেয়ে একদিন ঘাস কাটছে। এমন সময় একটা বাঘ এসে পড়ে তাদের মধ্যে। ফলে যে হুটোপাটি আরম্ভ হলো, তাতে একটি বয়স্কা মেয়ে পা ফসকে গড়িয়ে একেবারে নিচের পাথরের চূড়োর ওপাশে পড়ে অদৃশ্য হয়ে গেল। বাঘটা মেয়েদের এই চেঁচামেচিতে ভয় পেয়ে গিয়ে যেমন রহস্যজনকভাবে এসেছিল, তেমনি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল। মেয়েরা যখন একটু ভয়টা কাটিয়ে উঠল, তখন তারা ঘাসে ভর্তি ঢাল দিয়ে নেমে গিয়ে দেখল যে তাদের সঙ্গীটি খানিকটা নিচে পাহাড় থেকে ঠেলে বেরোনো এক টুকরো পাথরের উপর পড়ে আছে। স্ত্রীলোকটি ভীষণভাবে আহত হয়েছিল, তার একটা পা ভেঙে গিয়েছিল, পাঁজরার কিছু হাড়ও ভেঙে গেছিল, ফলে তার নড়বার পর্যন্ত শক্তি ছিল না। কিভাবে তাকে উদ্ধার করা হবে সে সম্বন্ধে নানা জল্পনা কল্পনা হলো। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো যে কাজটা পুরুষের, কিন্তু ও জায়গায় একা কে থাকবে? সকল মিলে তাই স্ত্রীলোকটিকে বলল যে তারা গ্রামে যাচ্ছে লোকজন ডেকে আনতে। স্ত্রীলোকটি তখন অনেক কাকুতি মিনতি করে বলল তাকে যেন তারা একা ফেলে রেখে না যায়। শেষটায় তার কাতর অনুনয় শুনে বছর 16-র একটি মেয়ে তার কাছে থাকতে রাজি হলো। দলের অন্য সকলে যখন গ্রামের দিকে চলল, সে ডান দিকে নামতে শুরু করলো। সেদিকে চূড়োর একটা ফাটল থাকায় পাথরের টুকরোটায় দাঁড়াবার জায়গা পাওয়া গেল। চূড়ো থেকে পাথরটা মাত্র আধখানা বেরিয়েছিল এবং স্ত্রীলোকটি যেখানে পড়েছিল তার কয়েক গজ দূরে অল্প একটু খোঁদল মতো হয়ে শেষ হয়ে গিয়েছিল। নিচে কয়েকশো ফুট গভীর খাদ, পাথরের উপর পড়লে আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এইসব দেখে স্ত্রীলোকটি মেয়েটিকে খোঁদলটার কাছে তাকে নিয়ে যেতে অনুরোধ জানালো। কাজটা যেমন কঠিন তেমনি বিপজ্জনক, কিন্তু মেয়েটি দিব্যি তাকে তুলে খোঁদলটার কাছে নিয়ে গেল। সেখানে একজনের বেশি জায়গা না থাকায় সে নিজে সামনের পাথরটায় উবু হয়ে বসল। 4 মাইল দূরে গ্রাম। মেয়েদের গ্রামে পৌঁছতে কতক্ষণ লাগবে, এই সময় তারা গ্রামে কাদের কাদের পাবে, কি ঘটেছে তা বর্ণনা করতে কত দেরি লাগবে, ও শেষ পর্যন্ত উদ্ধার করার জন্য লোকগুলো পৌঁছতে কত সময় লাগতে পারে, দুজনে সারাক্ষণ এই আলোচনাই করতে থাকলো। কথাবার্তা ফিসফিস করে হচ্ছিল, পাছে বাঘটা কাছাকাছি কোথাও থাকে এবং শুনতে পেয়ে যায়। এমন সময় আহত স্ত্রীলোকটি হঠাৎ একটা চাপা শব্দ করে উঠল। অন্য মেয়েটি তার মুখে আতঙ্কের ছবি দেখে যেদিকে সে তাকিয়েছিল সেদিকে ফিরতেই দেখে বাঘ চূড়োর ফাটল বেয়ে পাথরটার দিকে নামছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং গলার তন্ত্রীগুলো ভয়ে কাঠ হয়ে গেছে, আর আমি বিস্ফারিত দৃষ্টিতে দেখছি ভয়ঙ্কর একটা জানোয়ার একটু একটু করে এগিয়ে আসছে আমাকে গিলে খেতে। পরক্ষণেই ঘেমে নেয়ে উঠে ঘুম ভেঙে যখন দেখি সমস্ত ব্যাপারটা একটা দুঃস্বপ্ন, তখন ভগবানকে ধন্যবাদ দিই। এরকম দুঃস্বপ্ন সকলের জীবনে একবার না একবার এসে থাকে। এই হতভাগ্য মেয়েটির বেলায় কিন্তু দুঃস্বপ্ন আর ভাঙল না। দৃশ্যটা সহজেই কল্পনা করা যায়। একটা পাথরের চূড়োর ধারে ঝুলছে সরু এক টুকরো পাথরের ফলক, তার এক প্রান্তে ছোট্ট একটা খোঁদলে আহত একজন স্ত্রীলোক, আর একটি অল্প বয়সী মেয়ে ভয়ে কাঠ হয়ে পাথরটায় বসে আছে। এদিকে বাঘটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। কোনো দিকে পালাবার পথ নেই, সাহায্য করারও কেউ নেই। মেয়েদের দল যখন গ্রামে পৌঁছলো, মতি সিং নামে আমার এক পুরনো বন্ধু তখন সেই গ্রামে এসেছিল তার এক অসুস্থ মেয়েকে দেখতে। সেই দলবল জুটিয়ে চলল মেয়েটিকে উদ্ধার করতে। ঘাসে ঢাকা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে চূড়োর উপর দিকে তাকাতেই তারা দেখতে পেল স্ত্রীলোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পাথরের উপর চাপ চাপ রক্তের দাগ। আহত স্ত্রীলোকটিকে গ্রামে নিয়ে যাওয়া হলো। তারপর তার জ্ঞান ফেরার পর ঘটনাটা শোনা গেল। মতি সিং সঙ্গে সঙ্গে 18 মাইল পথ হেঁটে আমার কাছে এসে পৌঁছল। 60-এর উপর তার বয়স, কিন্তু সে স্বীকার করতে চাইল না যে সে ক্লান্ত হয়ে পড়েছে এবং তার বিশ্রাম নেওয়ার দরকার। সুতরাং আমরা সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিতে বেরিয়ে পড়লাম। কিন্তু তখন করার কিছুই ছিল না, কারণ 24 ঘন্টা পার হয়ে গিয়েছিল।
আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন সেই অল্প বয়সী সাহসী মেয়েটির কয়েক টুকরো হাড় এবং রক্তমাখা ছেঁড়া কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। পরবর্তীকালে সরকারি নথিপত্রে যে বাঘ মোহনের মানুষখেকো নামে উল্লিখিত হয়েছিল, এই তার প্রথম মানুষ শিকার। মেয়েটিকে মারার পর বাঘরা শীত কাটাতে কোশি উপত্যকায় চলে যায় এবং পথে অন্যান্য লোকের মধ্যে পিডব্লিউডির 2 জন লোককে এবং ব্যবস্থাপক পরিষদের ইউরোপীয় সদস্যের পুত্রবধূকে মারে। গ্রীষ্মকাল শুরু হতেই আবার সে তার প্রথম শিকারের জায়গায় ফিরে আসে। তারপর কয়েক বছর ধরে কোশি উপত্যকার এপার থেকে ওপার পর্যন্ত কাকলিঘাট থেকে গার্গিয়া অবধি প্রায় 40 মাইল জুড়ে তার তাণ্ডব নৃত্য চলতে থাকে। শেষ পর্যন্ত সে মোহনের ওপরের পাহাড়ে কোলে কাটাকনৌলা বলে এক গ্রামের কাছাকাছি আস্তানা গাড়ে। জেলা কনফারেন্সে, যার কথা আগেই উল্লেখ করেছি, কুমায়ুঁ ডিভিশনের 3টে মানুষকে এইভাবে শ্রেণীভুক্ত করা হয়: প্রথম চৌগড়, নৈনিতাল জেলা; দ্বিতীয় মোহন, আলমোড়া জেলা; তৃতীয় কান্দা, গাড়োয়াল জেলা। চৌগড়ের বাঘটাকে মারার পর আলমোড়ার ডেপুটি কমিশনার বেইনস আমাকে স্মরণ করিয়ে দেন যে সে কনফারেন্সে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তার একাংশ মাত্র পূরণ হয়েছে। তালিকায় এরপরই আছে মোহনের মানুষ খেকো। তিনি বললেন, বাঘটা দিনকে দিন রীতিমতো ভয়ানক হয়ে উঠেছে এবং গত সপ্তাহে কাতাকনৌলা গ্রামের 3টে লোককে মেরেছে। বেইনস প্রস্তাব করলেন, এই গ্রামে আমার একবার যাওয়া দরকার। আমি যখন চৌগড়ের বাঘটাকে নিয়ে ব্যস্ত, সেই সময় বেইনস কয়েকজন শিকারীকে কাতাকনৌলা যেতে রাজি করান। বাঘের হাতে ঘায়েল হওয়া মানুষ ও জানোয়ারের কাছেপিঠে থেকেও বাঘটার কোনো হদিশ না পেয়ে তাঁরা রানীক্ষেতে ফিরে যান। বেইনস আমাকে জানালে যে আমি এইবার সমস্ত জঙ্গলটা একা পাবো। নিরাপত্তার দিক থেকে এটা খুবই দরকার, কারণ একই বাঘ শিকারের সময় নার্ভের দফা শেষ হয়ে যায় এবং তার উপরে 2-3 দল শিকারী যদি একই সময় একই বাঘ শিকার করার চেষ্টা করে, তাহলে দুর্ঘটনা ঘটা কিছুমাত্র বিচিত্র নয়। মে মাসের প্রচণ্ড গরমে একদিন আমি, আমার 2 চাকর এবং নৈনিতাল থেকে আনা 6 জন গাড়োয়ালি বেলা 1টার সময় ট্রেন থেকে রামনগরে নামলাম। তারপর কাতাকনৌলা পর্যন্ত 25 মাইল পায়ে হাঁটা পথে রওনা হলাম। প্রথম দফায় আমাদের 7 মাইল মাত্র হাঁটতে হবে, তবু গার্গিয়া অবধি পৌঁছতেই সন্ধে হয়ে গেল। বেইনসের চিঠি পেয়েই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, সুতরাং গার্গিয়া ফরেস্ট বাংলোয় থাকার অনুমতি না আনায় সে রাত্রে খোলা জায়গায় শুতে হলো। গার্গিয়ায় কোশি নদীর ওপারে কয়েকশো ফুট উঁচু একটা পাহাড় আছে। রাত্রিবেলা যখন ঘুমোতে চেষ্টা করছি, তখন যেন এই চূড়ো থেকে নিচে পাথর পড়ার শব্দ শুনতে পেলাম। 2টো পাথরে ভয়ঙ্কর ঠোকাঠুকি হলে ঠিক যেরকম আওয়াজ হয়, এই শব্দটাও তেমনই। কিছুক্ষণ পর শব্দটা আমাকে বেশ ভাবিয়ে তুলল। গ্রীষ্মের রাত্রিতে এরকম শব্দ হলে ভাবনা হবারই কথা। আকাশে চাঁদ আছে আর চারদিকে ফুটফুটে জ্যোৎস্না, কাজেই সাপের পায়ে পা পড়ার অন্তত ভয় নেই। সব দিক চিন্তা করে তাঁবু থেকে বেরিয়ে পড়লাম খোঁজ নিতে। দেখলাম পথের ধারে একটা ডোবায় একদল ব্যাঙ ওই রকম শব্দ করছে। আমি পৃথিবীর নানা জায়গায় নানা জাতীয় ব্যাঙকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতে শুনেছি, কিন্তু সেই মে মাসের রাত্রিতে গার্গিয়ায় যেমনটি শুনেছিলাম সেরকম আশ্চর্য আওয়াজ আর কোথাও শুনিনি। পরদিন খুব ভোরবেলা বেরিয়ে পড়ে চারদিক তেতে ওঠার আগেই আমরা 12 মাইল পথ হেঁটে মোহনে পৌঁছলাম। তারপর সঙ্গের লোকজনেরা যখন রান্নাবান্না শুরু করে দিয়েছে, বাংলোর চৌকিদার, 2জন ফরেস্ট গার্ড ও মোহনবাজারের কয়েকজন লোক এসে বাঘের গল্প শোনাতে লাগলো। একেবারে হালের ঘটনাটি এক জেলেকে নিয়ে। কোশি নদীতে সে মাছ ধরতে গিয়েছিল। একজন ফরেস্ট গার্ড সগর্বে জানালো যে সে এই ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে ঘটনার হুবহু বর্ণনা দিল, কিভাবে একদিন জেলেটার সঙ্গে বেরিয়ে নদীর বাঁক ঘুরে তারা একেবারে মানুষকে কোটার মুখোমুখি পড়ে যায়। তারপর কেমন করে জেলেটা ছিপ ফেলে দিয়ে তার কাঁধের ওপর থেকে রাইফেলটা ছিনিয়ে নেয় এবং শেষ পর্যন্ত কেমন করে তারা প্রাণের দায়ে ছুটতে থাকে আর বাঘটা পেছন পেছন তাড়া করতে থাকে, ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ফিরে তাকিয়েছিলে? আমার প্রশ্নে একটু অবাক হয়ে সে বলল, না সাহেব, যে লোক প্রাণের দায়ে মানুষকে হাত থেকে পালাচ্ছে সে কখনো পেছন ফিরে তাকায়? তারপর সে বলে যেতে লাগলো কেমন করে জেলেটা ঘন ঘাসের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এক ঘুমন্ত ভালুকের গায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তার চারদিকে
চেঁচামেচি হইহট্টগোল হতে থাকে এবং সকলে মিলে এদিক ওদিক পালাতে থাকে ও জেলেটা জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তারপর অনেকক্ষণ বাদে কেমন করে জেলেটা বাংলোয় পথ খুঁজে পায়। বাংলোয় ফিরে ফরেস্ট গার্ডকে ইনিয়ে বিনিয়ে সে অনেক কিছু বলে। তার রাইফেলটা নিয়ে ছুট দেওয়ার কথা, খালি হাতে তাকে মানুষ খেকো এবং খ্যাপা ভালুকের মুখে ফেলে পালিয়ে যাওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি। ফরেস্ট গার্ড তার কাহিনী শেষ করলো এই বলে যে জেলেটা তার পরদিনই মোহন ত্যাগ করে চলে যায়। যাওয়ার সময় বলে যায় যে বালুকটার উপর হোঁচট খেয়ে পড়ার সময় তার পা ভেঙে গেছে, তাছাড়া কোশি নদীর ধরার মতো মাছই নেই। দুপুরের মধ্যে আবার রওনা হওয়ার জন্য তৈরি হয়ে নিলুম। যে কয়েকজন আমাদের বিদায় দিতে এসেছিল তারা বারবার আমাদের সতর্ক করে দিল সামনের জঙ্গলের মধ্যে যাওয়ার সময় যেন একটু সজাগ থাকি। আমরা রওনা হলাম। কাত্তাকনৌলা যেতে 4000 ফুট চড়াই রাস্তা ভাঙতে হবে। খুব মন্থর গতিতে এগোচ্ছিলাম, কারণ একে সঙ্গের লোকগুলো ভারী ভারী মালপত্র বইছিল, তার উপরে রাস্তাটা যেমন খাড়া, গরমও তেমনই প্রচণ্ড। ওপরের দিকের গ্রামে কিছুদিন আগে একটু গোলমাল হওয়ার ফলে নৈনিতাল থেকে ছোটোখাটো পুলিশ দল পাঠাতে হয়। আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমার এবং আমার লোকজনের প্রয়োজন মতো সব কিছু যেন আমরা সঙ্গে নিয়ে যাই, কারণ স্থানীয় লোকদের কাছ থেকে হয়তো কিছুই জোগাড় করা সম্ভব হবে না। এই জন্যেই আমার লোকজনদের ভারী মালপত্র বইতে হচ্ছিল। অনেক থেমে থেমে ক্ষেতের ধারে এসে যখন পৌঁছলাম তখন সন্ধে হয়, কিন্তু আপাতত বাঘের ভয় না থাকায় আমি লোকগুলোকে একা একা যেতে বলে ফরেস্টারের ঘরের দিকে চললাম। মোহন থেকে সেটা দেখা যায় এবং ফরেস্ট গার্ডেরা আমাকে বলেছিল যে কার্তকনৌলায় থাকার সময় এইটি আমার পক্ষে সবচেয়ে সুবিধাজনক আস্তানা হবে। মোহনের ওপরে যে উঁচু পাহাড়, তার ওপরেই ঘরটা। পাহাড়ের সোজা রাস্তা দিয়ে আমি যখন এগোচ্ছিলাম তখন একটা খাদের কাছে দেখি একটি স্ত্রীলোক জল রাখার লম্বা কাঠের একটা পাত্র থেকে মাটির কলসিতে জল তুলছে। জল তাতে সামান্যই, পাছে রবার সোলের জুতো পরে এগোলে সে ভয় পায়, সেই জন্য আমি কেসে তার দৃষ্টি আকর্ষণ করলাম। দেখলাম আমার কাছে শুনে সে ভয়ানকভাবে চমকে উঠল। আমি কয়েক গজ দূরে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। 2-1 মিনিট পর মাথা না ফিরেই জিজ্ঞাসা করলাম, এইরকম নির্জন জায়গায় কারো পক্ষে আসা নিরাপদ কিনা। একটু ইতস্তত করে মেয়েটি জবাব দিল যে মোটেই নিরাপদ নয়, কিন্তু জল তো আনতেই হবে, আর বাড়িতে যখন কেউ নেই তখন একা আসা ছাড়া উপায় কি। বাড়িতে কি পুরুষ মানুষ নেই? আছে, কিন্তু সে গেছে মাঠে চাষ করতে, আর জল আনা তো মেয়েদেরই কাজ। কলসিটা ভরতে কত দেরি হবে? কতই বা, আর একটু। মেয়েটি ততক্ষণে ভয় লজ্জা কেটে গেছে। এবার সেই উল্টে আমাকে জেরা করতে লাগলো, আমি কি পুলিশের লোক? না। তবে কি ফরেস্ট অফিসার? না। তাহলে আমি কে? এমনি সাধারণ একজন লোক। আমি কেন এসেছি? কাত্তাকনৌলার লোকেদের সাহায্য করতে। কেমন করে? মানুষকে কেউ বাঘটাকে মারার চেষ্টা করে। বাঘটার কথা আমি কোথায় শুনলাম? আমি কেন একা এসেছি? আমার লোকজন কোথায়? কজন সঙ্গে আছে? আমি কদিন থাকবো? ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত না মেয়েটির প্রশ্ন শেষ হলো, কলসিটা ভর্তি হতে থাকলো। তারপর আমার পেছন যেতে যেতে সে পাহাড়ের দক্ষিণ দিকে একটা বড় গাছ দেখিয়ে বলল, এই গাছটার তলায় 3 দিন হলো বাঘ একটা মেয়েকে মেরেছে। লক্ষ্য করে দেখলাম গাছটা ফরেস্টারের কুড়ির থেকে 200-300 গজ দূরে। আমরা ইতিমধ্যে একটা পায়ে চলা পথের কাছে এসে পড়েছি। মেয়েটি বলল যে এবার আর কোনো ভয় নেই, তারা গ্রামে এসে গেছে। ভারতীয় মেয়েদের যারা চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতখানি কৌশল করে আমি নিজের কাজ গুছিয়ে নিয়েছিলাম। কদিন আগেই এই অঞ্চলে পুলিশের হাঙ্গামা হয়ে গেছে। এ অবস্থায় আমি যদি মেয়েটাকে ভয় পাইয়ে দিতাম তাহলে ও অঞ্চলের সবাই আমার উপর ক্ষেপে যেত। তা না করে আমি তার জল ভরার সময় দাঁড়িয়ে থেকে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ায় মেয়েটির সঙ্গে বেশ ভাব হয়ে গেল। গ্রামে ফিরে গিয়ে সে আমার আসার খবর চারদিকে প্রচার করে দেবে এবং এও জানিয়ে দেবে যে আমি রাজকর্মচারী নই এবং আমার আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাঘের কবল থেকে তাদের রক্ষা করা। ফরেস্টারের কুটিরটি ছিল রাস্তা থেকে 20 গজ দূরে, বাঁদিকে একটা টিলার উপর। দরজাটা শুধু একটা শিকল দিয়ে বাঁধা থাকায় আমি সেটা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ঘরটা 10 ফুট লম্বা, 10 ফুট চওড়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে কেমন একটা ভ্যাপসা গন্ধ। পরে জানলাম এই অঞ্চলে বাঘের আবির্ভাবের পর 18 মাস কেউ এখানে থাকেনি। এই ঘরটার দুপাশে ছোট ছোট আরো দুটো ঘর ছিল, একটা রান্নাঘর, একটা জ্বালানি কাঠ রাখার ঘর। এই কুঁড়েতে আমার লোকেরা দিব্যি নিরাপদে থাকতে পারবে। পরে বাতাস আসার জন্য পেছনের দরজাটা খুলে দিয়ে আমি বাইরে বেরোলাম। আমার আদমনি তাঁবুটা খাটাবার জন্য একটা জায়গা নির্বাচন করলাম। ঘরটা কোনো রকম আসবাবপত্র ছিল না,
সুতরাং রাস্তার পাশে একটা পাথরের উপর বসে আমার লোকজনের জন্য অপেক্ষা করতে লাগলাম। এই জায়গায় পাহাড়টা প্রায় 50 গজ চওড়া। ঘরটা পাহাড়ের দক্ষিণ দিকে আর গ্রামটা উত্তরে, তাই ঘর থেকে গ্রামটা দেখা যায় না। আমি পাথরটায় মিনিট 10 বসেছি, এমন সময় পাহাড়ের ওপাশ থেকে একটা মাথা বেরোলো, তারপর একটা, তারপর আর একটা। কলসি কাঁকে বন্ধুটি আমার আসার খবর ছড়াতে দেরি করেনি। এদেশে যদি কখনো কোনো অপরিচিত লোকেদের মধ্যে সাক্ষাৎকার হয় এবং পরস্পর পরস্পরের কাছ থেকে কোনো একটি খবর সংগ্রহ করতে চায়, তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত আসল কথা না ভাঙাই হচ্ছে রীতি। এটা দৈবাৎ ঘটে না লোকে ইচ্ছে করেই করে জানি না। গোড়ার দিকে পরস্পরের ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার সম্বন্ধে প্রশ্নাদি করে সময় কাটে, যেমন বিয়ে হয়েছে কিনা, হয়ে থাকলে কটি ছেলে মেয়ে, তাদের কার কত বয়স, বিয়ে না হয়ে থাকলে কেন করিনি, কি চাকরি করা হয়, মাইনে কত, ইত্যাদি। পৃথিবীর অন্য কোনো দেশে যেসব প্রশ্ন করলে লোকে চটে উঠবে, সেই সব প্রশ্ন এদেশের লোকেরা বিশেষ করে পাহাড় অঞ্চলে একটুও সংকোচ না করে এবং এমন সরলভাবে জিজ্ঞেস করবে যে এদেশের সঙ্গে যে এতটুকু পরিচিত, সে এদের চটে ওঠার কথা স্বপ্নেও ভাবে না। মেয়েটির সঙ্গে আলাপ করতে করতে আমি এই ধরনের বহু ধরাবাঁধা প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলাম। শেষটায় মেয়েটি এমন সব ঘরোয়া প্রশ্ন করতে শুরু করলো যেগুলো সাধারণত মেয়েদের পক্ষে শোভা পায় না। ইতিমধ্যে আমার লোকজন এসে পড়ল। বুদ্ধি করে তারা আসবার সময় ঝর্ণা থেকে কেটলি ভরে জল নিয়ে এসেছিল। এসেই দেখতে না দেখতে কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে সেই কেটলির জল ফুটিয়ে চা এবং বিস্কুট এনে হাজির করলো। চায় দেবার জন্য জমানো দুধের একটা টিন খুলছি, এমন সময় শুনলাম গ্রামের লোকেরা আমার চাকরদের জিজ্ঞেস করছে টাটকা দুধের বদলে আমি জমানো দুধ কেন ব্যবহার করছি। জবাবে চাকরেরা বলল, টাটকা দুধ সঙ্গে নেই, তাছাড়া এই অঞ্চলে গন্ডগোল হয়েছে শুনে টাটকা দুধ না পাওয়ার ভয়ে প্রচুর জমানো দুধ আনা হয়েছে। মনে হলো লোকগুলো এই কথা শুনে খুব মনক্ষুণ্ণ হলো এবং কিছুক্ষণ নিজেদের মধ্যে ফিসফিস করে কথা চালাবার পর একজন, পরে জানলাম সে কাতকনোংলা গ্রামের মোড়ল, বলল যে তাদের গ্রামের যে কোনো জিনিস আমি চাইলেই পেতে পারি, সুতরাং আমার সঙ্গে টিনের দুধ নিয়ে আসাটা তাদের পক্ষে অপমানজনক। আমি ত্রুটি স্বীকার করে বললাম, এই জায়গায় নতুন বলেই আমার এই ভুল হয়েছে। যাই হোক, তাদের যদি বাড়তি দুধ থাকে তাহলে দৈনিক প্রয়োজনের জন্য কিছুটা কিনতে পেলে আমি খুব খুশি হব। তবে দুধ ছাড়া আর কিছু আপাতত আমার দরকার হবে না। আমার মালপত্র ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে এবং গ্রাম থেকে আরও লোক এসে জমেছে। আমি চাকরদের বলে দিলাম কোথায় তাঁবু খাটাতে হবে। আমার কথা শুনে তো গ্রামশুদ্ধ লোক ভয়ে আঁতকে উঠল। তাঁবুতে রাত কাটাবেন? হ্যাঁ, মানুষকে বাঘরা যে রোজ রাতে এই পথে যাতায়াত করে। বিশ্বাস না হলে গ্রামের ওপরের দিকে যেখান দিয়ে রাস্তাটা গেছে সেখানকার বাড়িগুলোর দরজায় বাঘের নখের দাগ দেখে এলেই হয়। তাছাড়া বাঘ যদি বা তাঁবুর মধ্যে আমাকে না খায়, আমি পাহারা না দিলে ঘরের লোকগুলোকে যে বাঘে খাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কথা শুনে ঘাবড়ে গিয়ে আমার লোকজন পর্যন্ত গ্রামের লোকদের সঙ্গে গলা মিলিয়ে বারবার আমাকে ভেতরে শুতে অনুরোধ করতে লাগলো। অগত্যা উপায় না দেখে বড় ঘরটায় শুতে রাজি হলাম। আমার চাকর দুজন রান্নাঘরটা অধিকার করলো আর 6 জন গাড়োয়ালি জ্বালানি রাখার ঘরটা। নিজে থেকে বাঘের কথা ওঠায় আমার পক্ষে এ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হলো। এতক্ষণ যে আমি এই কথাটাই পারতে চাইছিলাম সেটা আর মুখ ফুটে স্বীকার করতে হলো না। যে গাছের তলায় বাঘটা শেষ মানুষ মেরেছে আমাকে ওরা সেখানে যাবার পথ দেখিয়ে দিল এবং কি অবস্থায় কখন ব্যাপারটা ঘটেছিল সবিস্তারে বলল। যে পথ ধরে বাঘটা রোজ রাতে আসে সেটা পূব দিকে বৈতালঘাট পর্যন্ত গেছে, মধ্যে মোহনার দিকে তার একটা শাখা নেমে এসেছে, পশ্চিমে গেছে রামগঙ্গা নদীর ওপর চকনাকল পর্যন্ত। যে রাস্তাটা পশ্চিমে গেছে সেটা গ্রামের ওপর দিক দিয়ে এবং চষা ক্ষেতের মধ্যে দিয়ে 8 মাইল চলেছে, তারপর পাহাড়ের দক্ষিণ দিক ঘুরে পাহাড়ের উপরের কুঁড়ে ঘরে এসে মিশেছে এবং এই পাহাড় সোজা চকনাকল পর্যন্ত চলে গেছে। কাতাকনৌলা থেকে চকনাকল পর্যন্ত 6 মাইল লম্বা এই রাস্তাটুকু খুব বিপজ্জনক। মানুষ খেকোটার আবির্ভাবের পর এই রাস্তা আর কেউ মাড়ায়নি। পরে লক্ষ্য করেছিলাম যে চষা ক্ষেতটা ছাড়িয়ে রাস্তাটা খুব ঘন গাছপালা এবং ঝোপঝাড়ের জঙ্গলে প্রবেশ করেছে। একেবারে নদী পর্যন্ত ছড়ানো এই জঙ্গল। কাতাকনৌলা গ্রামের চাষাবাদ উত্তর দিকেই হয়। চষা জমির পর অনেকগুলো ছোট ছোট পাহাড় আছে, মধ্যে মধ্যে গভীর খাদ। সবচেয়ে কাছের পাহাড়টায় ফরেস্টারের ঘর থেকে প্রায় 1000 গজ দূরে একটা বড় পাইন গাছ আছে।
এই পাইন গাছের কাছে দিন 10 আগে বাঘ একটা মেয়েকে মারে ও খানিকটা খেয়ে রেখে যায়। 4 মাইল দূরের ফরেস্ট বাংলায় সে সময় 3 জন শিকারী ছিল। তারা এই গাছটায় উঠতে না পারায় 3টে আলাদা আলাদা গাছে মরা মেয়েটির কাছ থেকে 100 গজ 150 গজ দূরে তাদের জন্য মাচান বাঁধা হয়। সূর্য ডোবার একটু আগে শিকারীরা এবং তাদের চাকরেরা মাচানে চড়ে বসে। আকাশে তখন দ্বিতীয়ার বা তৃতীয়ার চাঁদ। চাঁদ ডোবার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা অনেকগুলো গুলির আওয়াজ শোনে। পরদিন সকালে চাকরদের প্রশ্ন করায় তারা বলল যে নিজেরা তারা কিছুই দেখতে পায়নি, সুতরাং কিছুই জানে না। 2 দিন পরে একটা গরু মারা পড়ল। তার কাছাকাছি শিকারীরা ওত পেতে বসে রইল। আগের দিনের মতো এবারও চাঁদ ডুবে যাওয়ার পর গুলি ছুড়ল, কিন্তু বাঘ ততক্ষণে হাওয়া। সব ব্যর্থ প্রচেষ্টাই মানুষকে ওদের আরো ফন্দিবাজ করে তোলে এবং যত বেশি দিন তারা বাঁচে তাদের গুলি করা তত শক্ত হয়ে পড়ে। গ্রামের লোকেরা বাঘ সম্বন্ধে আমাকে একটা খুব আশ্চর্য খবর দিল। তারা বলল যে বাঘ কখন গ্রামে আসছে তা তারা সবসময় জানতে পারে বাঘের চাম্পা গোঙানি শুনে। তাদের ভালো করে প্রশ্ন করে জানলাম যে বাঘ যখন লোকালয়ের ভেতর দিয়ে যায় তখন একটানা এই আওয়াজ হয়। এছাড়া অন্যান্য সময় কখনো অল্প কিছুক্ষণ বাদে বাদে, কখনো আবার বেশ কিছুক্ষণ বাদে এই আওয়াজ শোনা যায়। এই খবর থেকে আমি সিদ্ধান্ত করলাম যে ক, বাঘটা ঘায়ে কষ্ট পাচ্ছে, খ, ঘাটা এমন যে কেবলমাত্র চলার সময় বাঘটা তা টের পায়, অতএব গ, ঘাটা তার একটা পায়। আমাকে ওরা জানালো যে কোনো স্থানীয় শিকারীর হাতে বাঘটা জখম হয়নি। রানীক্ষেতের যেসব শিকারী বাঘটাকে মারার চেষ্টা করেছিল তাদেরও কারো হাতে নয়। যাই হোক, এটা কিছু একটা বড় কথা নয়, কারণ বাঘটা বহু বছর ধরেই মানুষ মারছে। যে ঘা থেকে সে ভুগছে আমার ধারণা সে মানুষকে কেউ হয়েছে তার জন্য। ব্যাপারটা খুব কৌতূহলজনক। বাঘটা মারার পর পরীক্ষা করলেই বোঝা যেতে পারে। বাঘটার আওয়াজ করার ব্যাপারে আমি এত উৎসুক কেন তা জানতে ওদের খুব আগ্রহ হলো। আমি বললাম, এর অর্থ হলো যে বাঘের কোনো পায়ে যা ঘা আছে এবং সেই ঘা হয় বুলেটের ফলে হয়েছে, নয় সজারুর কাঁটার ফলে। ওরা আমার যুক্তি মানতে চাইল না, কারণ যতবার ওরা বাঘটাকে দেখেছে তাকে বেশ সুস্থ সবল বলেই ওদের মনে হয়েছে। তাছাড়া যেরকম অনায়াসে সে শিকার করে এবং শিকারকে বয়ে নিয়ে যায় তাতেই প্রমাণ হয় যে সে মোটেই অথর্ব নয়। যাই হোক, আমার কথা শেষ পর্যন্ত মনে করে রেখেছিল বলেই পরে ওরা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে আমার দিব্য দৃষ্টি আছে। ঘাটটা বাঁচিয়ে বাঘের পায়ের দাগ খুঁজতে খুঁজতে চলেছি। সেই সঙ্গে যতটা পারা যায় প্রাকৃতিক শোভা উপভোগ করছি। জঙ্গলের যেখানে যা আওয়াজ হচ্ছে কান খাড়া করে শুনছি। এইভাবে যেতে যেতে শুনতে পেলাম পাহাড়ের নিচে মাইলখানেক দূরে মোহনের দিক থেকে একটা সম্বরের ডাক ভেসে আসছে। জঙ্গলের প্রাণীদের সে এই বলে হুঁশিয়ার করে দিচ্ছে যে জঙ্গলে বাঘ আছে, সাবধান। চকনাকলের পথে একটা কাকর ও হনুমান জঙ্গলের প্রাণীদের চিতার উপস্থিতি জানিয়ে দিচ্ছে। এইসব দেখতে দেখতে আর শুনতে শুনতে সময় কোথা দিয়ে কেটে গেল। সূর্য ডোবে ডোবে এমন সময় দেখলাম উঁচু পাথরটার কাছে এসে পড়েছি। এই পাথরটার কাছে যতই এগোতে লাগলাম ততই মনে হতে লাগলো যতটা পথ এসেছি তার মধ্যে এইটুকুই সব থেকে বিপজ্জনক। পাথরের উপর ঘাসে ঢাকা জায়গাটায় কোনো বাঘ যদি লুকিয়ে থাকে তাহলে তাকে শুধু ওঁত পেতে বসে থাকতে হবে। এ পথে যাতায়াত করতে করতে যে কেউ পাথরের নিচে পর্যন্ত পৌঁছবে কিংবা পাথরটা পেরোবে, অমনি সে একেবারে সোজা বাঘের খপ্পরে গিয়ে পড়বে। জায়গাটা সত্যি সাংঘাতিক, আগে থেকে হুঁশিয়ার হওয়া দরকার। আমি যখন ঘরে ফিরে এলাম তখন দেখি মোষ দুটো এসে পড়েছে, কিন্তু সেই সন্ধ্যায় কিছু করার আর সময় ছিল না। চাকরেরা প্রায় সারাদিন ধরে একটা আগুন জ্বালিয়ে রাখায় ঘরের বাতাস বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল। তবু আবার বদ্ধ ঘরে শোয়ার ঝুঁকি নিতে রাজি হলাম না। চাকরদের দিয়ে দুটো কাঁটা চোপ কাটিয়ে শোয়ার আগে দরজায় ভালো করে আটকে দিলাম। পেছনে দরজার কাছে জঙ্গলে আজ আর কোনো শব্দটব্দ হলো না। সারা রাত অকাতরে ঘুমানোর পর সকালে উঠে দেখলাম গলা ব্যথা অনেকটা কমেছে। সারাটা সকাল গ্রামের লোকেদের সঙ্গে আলাপ আলোচনা করে এবং তাদের কাছে বাঘের ও বাঘ মারার নানান চেষ্টার গল্প শুনে কাটালাম। দুপুরে খাওয়ার পর একটা মোষকে পাহাড়ের পিঠের উপর যেখান দিয়ে বাঘরা মেয়েটাকে নিয়ে গিয়েছিল সেখানে বেঁধে রাখলাম। অন্যটাকে বাঁধলাম চুলের কাটার মতো বাঁকটায়, যেখানে আমি বাঘের পায়ের দাগ দেখেছিলাম। পরদিন সকালে গিয়ে দেখি মোষ দুটো তাদের জন্য রাখা ঘাসের প্রায় সবটাই খেয়ে নিয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছে। দুটো মোষের গলাতেই আমি ঘন্টা বেঁধে রেখেছিলাম, সুতরাং ঘন্টার আওয়াজ না শুনে দুবারই আমাকে
কিঞ্চিত হতাশ হতে হলো, বিশেষ করে যখন কাছে গিয়ে দেখি দুটোরই বেদম ঘুমোচ্ছে। সেই দিন সন্ধে আমি দ্বিতীয় মোষটাকে বাঁকটা থেকে সরিয়ে পাহাড়ের পিঠের ওপর রাস্তাটা যেখানে এসে পড়েছে সেখানকার বদ্ধ জলাটার কাছে বেঁধে রাখলাম। বাঘ মারার যেসব পদ্ধতি বেশি প্রচলিত সেগুলিকে সংক্ষেপে এইভাবে তালিকাভুক্ত করা যেতে পারে: 1. বাঘের জন্য অপেক্ষা করা। 2. বেট দেওয়া। এই দুই ক্ষেত্রেই টোপ হিসেবে বাচ্চা মোষ ব্যবহার করা হয়। অপেক্ষা করার কিংবা বিট দেওয়ার উপযুক্ত জায়গাটা আগে থাকতে বেশি ঠিক করা হয়। তারপর সন্ধ্যাবেলা মোষটাকে সেই জায়গায় এমনভাবে শক্ত করে বাঁধা হয় যাতে মোষ সেটাকে ছিঁড়তে না পারলেও বাঘটা ছিঁড়তে পারে। তারপর বাঘে মোষ মারলে হয় গাছে মাচার মেরে বসে থাকা, নয়তো যে ঝোপের মধ্যে মরা জন্তুটাকে বাঘ টেনে নিয়ে গেছে সেখানে বিট দেয়া। এক্ষেত্রে এই দুই প্রণালীর কোনোটাই সম্ভব ছিল না। আমার গলে অনেকটা সেরে গেলেও তখনও সামান্য ব্যথা ছিল এবং আমার পক্ষে না কেশে বেশিক্ষণ বসে থাকা সম্ভবও ছিল না। তাছাড়া এই জঙ্গল এত ঘন ও এত বিরাট যে হাজারখানেক লোক জোগাড় করতে পারলেও বিট দিয়ে কোনো ফল হতো না। আমি তাই ঠিক করলাম বাঘটাকে প্রথমে খুঁজে বার করব। এই উদ্দেশ্য নিয়ে ভেবেচিন্তে জায়গা ঠিক করে মোষ দুটোকে খুঁটিতে 4টে 1 ইঞ্চি মোটা সনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধলাম। দিনের মধ্যে 24 ঘন্টায় মোষ দুটো এইভাবে বাঁধা রইল জঙ্গলে। আমি রোজই একবার ভোরবেলা আর একবার সন্ধেবেলায় মোষগুলোকে দেখে আসতে লাগলাম। বাধা না পেলে বাঘ দিনে রাত্রে সমানে শিকার করে, সে সাধারণ বাঘই হোক আর মানুষকে বাঘই হোক। দিনের বাকি সময়টা আমি গলার পরিচর্যা করতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম চারপাশের গ্রাম থেকে কোনো খবর আসে কিনা। এতে বিশ্রামও হলো খানিকটা। আমার 6 জন গাড়োয়ালি মোষগুলোকে জল ও খাবার দিতে লাগলো। 4 দিনের দিন সন্ধ্যেবেলা পাহাড়ের ওপরকার মোষটাকে দেখে যখন ফিরছি, উঁচু পাথরটা 30 গজ দূরে একটা বাঁক ঘুরে হঠাৎ অনুভব করলাম যেন সামনেই বিপদ, এবং সেই বিপদ ওই পাথরে আত্মগোপন করে আছে। কাতক নলা আসার পর এরকমের অনুভূতি এই প্রথম। 5 মিনিট ধরে পাথরটার উপর দৃষ্টি ফেলে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অত অল্প দূরে যদি কেউ চোখের পাতাটাও নাড়াতো তাহলে বোধহয় আমি দেখতে পেতাম, কিন্তু এতটুকু নড়াচড়া চোখে পড়ল না। 10 পা এগিয়ে আবার কয়েক মিনিট দাঁড়ালাম। তখন পর্যন্ত কিছু নজরে না পড়লো আশ্বস্ত হওয়ার কিছু ছিল না, কারণ বাঘটা যে কাছাকাছি গা ঢাকা দিয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো এই অবস্থায় কি করা। আগেই বলেছি পাহাড়টা খুব খাড়া আর তাতে বড় বড় পাথর উঁচিয়ে আছে। লম্বা লম্বা ঘাসে গাছপালায় আর ঝোপঝাড়ে পাহাড়টা ভর্তি। পথ খুব খারাপ। আর একটু সকাল সকাল আসতে পারলে না হয় ঘুরে বাঘটার ওপরে গিয়ে গুলি করার চেষ্টা করতাম, কিন্তু বড় জোর আর আধ ঘন্টা বেলা থাকবে। এদিকে তখনও মাইলখানেক পথ যেতে হবে, সুতরাং রাস্তা ছেড়ে যাওয়াটা পাগলামি। সেফটি গ্যাসটা তুলে দিয়ে কাঁধে রাইফেল নিয়ে আমি পাথরটা পার হতে লাগলাম। রাস্তাটা এখানে প্রায় 8 ফুট চওড়া। একেবারে বাইরের ধার দিয়ে পা মেপে মেপে কাঁকড়ার মতো হাঁটতে লাগলাম, পাছে পা ফসকে পড়ে যাই। অনেক কষ্টে আস্তে আস্তে এগোতে হচ্ছিল। উঁচু পাথরটার কাছে যখন এলাম আমার খুব আশা হলো যে বাঘটা যেখানে ছিল সেখানেই থাকবে। আমি যতক্ষণ না রাস্তার এমন জায়গায় পৌঁছাই যেখান থেকে পাথরের সমতল জায়গাটুকুর ওপর বাঘটাকে দেখা যায় ততক্ষণ সে নড়বে না। বাঘটাও অত সহজে ধরা দেওয়ার পাত্র নয়। আমি যেই পাথরটা পার হয়েছি অমনি ওপরে একটা চাপা গর্জন শুনলাম। একটু পরে ডান দিক দিয়ে একটা কাকড় ছুটে পালালো। ত্রিকোণাকার পাহাড়ের ধারে দুটো সম্বর ডাকতে শুরু করলো। বাঘটা অক্ষতদেই পার পেয়ে গেল, কিন্তু আমার বেলাতেও তো তাই বলা চলে, সুতরাং আফসোস করার কোনো কারণ ছিল না। পাহাড়ের যেখান থেকে সম্বরটাকে ডাকতে শুনলাম সেখান থেকে নিশ্চয়ই বাঘটা পাহাড়ের নিচে, পাহাড়ের পিঠে বদ্ধজলার কাছে বাঁধা মোষটার গলার ঘন্টা শুনতে পাবে। নিচে পৌঁছে দেখি আমার জন্য একদল লোক অপেক্ষা করছে। তারা কাকর এবং সম্বরের ডাক শুনতে পেয়েছিল। আমি বাঘটাকে দেখতে পাইনি জেনে লোকগুলো যেন একটু দমে গেল। আমি যখন বললাম কাল বড় রকমের একটা কিছু আশা করছি, তখন তাদের মুখে হাসি ফুটলো। রাত্রিবেলা একটা ধুলোর ঝড় উঠলো, তারপরেই মুষলধারে বৃষ্টি নামলো। আমি দেখলাম ঘরের চাল ভীষণ ফুটো। কি করি? এদিক খুঁজে কম জল পড়ছে এমন একটা জায়গা খুঁজে নিয়ে ক্যাম্প খাট টেনে সেখানে শুলাম।
ভোরবেলা উঠে দেখি ঝকঝক করছে রোদ্দুর, আকাশে মেঘের লেশমাত্র নেই, যত ধুলো সব বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে, গুমোট ভাব কেটে গেছে, প্রত্যেকটি পাতা প্রত্যেকটি ঘাস ভোরবেলার রোদ্দুরে ঝলমল করছে। এ পর্যন্ত আমি কাছের মোষটাকে আগে দেখতে যেতাম, কিন্তু আজ সকালে রোজকার নিয়মের ব্যতিক্রম করতে ইচ্ছা হলো। ভালো করে রোদ্দুর উঠলে কাছের মোষটাকে খাবার ও জল দেওয়ার কথা বলে আমি মনে খুব আশা নিয়ে চকনাকলের রাস্তা ধরলাম। আগেই 450-400 রাইফেলটাকে পরিষ্কার করে তেল দিয়ে রেখেছিলাম। অস্ত্রটা খুব কাজের, অনেক দিনের বিশ্বস্ত বন্ধু। আগের দিন সন্ধ্যায় যে পাথরটা পার হতে অত কষ্ট হয়েছিল, আজ সেটা অতি সহজেই পার হয়ে গেলাম। তারপর বাঘের পায়ের দাগ খুঁজতে খুঁজতে এগিয়ে চললাম, কারণ বৃষ্টি পড়ে রাস্তার মাটি নরম হয়ে গিয়েছিল। রাস্তাটা পাহাড়ের ওধারে, বদ্ধজলাটার খুব কাছে। এইখানে এসে নরম জমিতে বাঘের পায়ের দাগ পেলাম, ঝড়ের আগেকার। দাগগুলি পাহাড়ের পিঠের দিকে চলে গেছে। এই জায়গায় রাস্তার খাদের দিকে একটা 3 ফুট উঁচু পাথর আছে। এর আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছিলাম যে পাথরটার উপর দাঁড়ালে 40 গজ দূরে বাঁধা মোষটাকে দেখা যায়। আজ এই পাথরে উঠে আলগোছে মাথা তুলে দেখি মোষটা নেই। ব্যাপারটা যেমন গোলমেলে তেমনি দুর্বোধ্য। বাঘ যাতে মোষটাকে জঙ্গলের মধ্যে অনেকটা দূরে না নিয়ে যেতে পারে, সেই জন্য আমি 1 ইঞ্চি মোটা 4টে সনের দড়ি দিয়ে মোষটাকে বেঁধেছিলাম। তা সত্ত্বেও কিনা বাঘটা মোষটাকে টেনে নিয়ে গেল। জঙ্গলে নিয়ে গেলে মাটিতে কিংবা গাছের ওপর বসে ছাড়া বাঘটাকে মারা অসম্ভব, কিন্তু আমার গলার এই অবস্থায় তা একেবারেই সম্ভব নয়। আর সেই জন্যই মোষটাকে এত আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলাম। পায়ে ছিল আমার খুব পাতলা রবার সোলের জুতো। যে খুঁটিটায় মোষ বাঁধা ছিল, অতি সন্তর্পণে তার কাছে গিয়ে জমিটা পরীক্ষা করে দেখলাম। বাঘ ঝড়ের আগেই মোষটাকে মেরেছে, কিন্তু তাকে টেনে নিয়ে গেছে বৃষ্টি থামার পর, একটুও খায়নি। যে দড়ি দিয়ে আমি মোষটাকে বেঁধে রেখেছিলাম, বাঘ তার 3টেকে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে কেটেছে, অন্যটা ছিঁড়েছে টেনে। বাঘেরা সাধারণত দড়ি কামড়ে ছেঁড়ে না, কিন্তু এই বাঘটা তাই করেছে এবং মরা মোষটাকে মনের উল্টো দিকের পাহাড়ে টেনে নিয়ে গেছে। আমার প্ল্যান সব ভেস্তে গেল, কিন্তু ভাগ্যিস বৃষ্টি আমার সহায় হয়েছিল। যে পুরু পাতার রাশি কাল শুকিয়ে খড়খড়ে হয়েছিল, তা এখন ভিজে নরম হয়ে গেছে। আমি যদি কোনো ভুল না করি, তাহলে মোষটাকে টেনে নিয়ে যেতে বাঘ যে পরিশ্রম করেছে, সেটাই তার কাল হবে। যেখানে যে কোনো মুহূর্তে চট করে গুলি করার প্রয়োজন হতে পারে, এমন জায়গায় আমি বন্দুকে গুলি ভরা আছে কি না দেখা পর্যন্ত স্বস্তি বোধ করি না। প্রয়োজনের সময় ট্রিগার টানলাম আর বৈতরণীর পরপারে গিয়ে চোখ মেললাম, কারণ হয়তো বন্দুকে গুলি ভরতে ভুলে গিয়েছিলাম। এরকম অসাবধানতার কোনো কৈফিয়ত নেই। সুতরাং যদিও উঁচু পাথরটায় পৌঁছানোর আগেই আমি বন্দুকে গুলি ভরে নিয়েছিলাম, তবু সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার জন্য আমি বন্দুকটা খুলে কার্তুজগুলো বার করলাম। একটা রংচটা ছাতা ধরা কার্তুজ ছিল, সেটাকে বদলে নিলাম। বার কয়েক সেফটি ক্যাশটা উঠিয়ে নামিয়ে দেখে নিলাম ঠিকমতো কাজ করছে কিনা। আমি কখনো খোলা বন্দুক নিয়ে যাই না। তারপর মোষ টেনে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে চললাম। এই টেনে নিয়ে যাওয়ার দাগ যখন বাঘের কোনো শিকার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় মাটিতে যে দাগ পড়ে, সেই অর্থে ব্যবহৃত হয়, তখন খুব ভ্রান্তিজনক হয়ে দাঁড়ায়। কারণ বাঘ যখন কোনো কিছুকে খানিক দূর নিয়ে যায়, তখন সে সাধারণত টেনে হিঁচড়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায়। আমি বাঘকে বড় গরু 4 মাইল বয়ে নিয়ে যেতে দেখেছি। শিকার যদি এত ভারী হয় যে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন বাঘ তাকে ফেলে রাখে। কিভাবে এবং কত বড় জন্তুকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারই ওপর নির্ভর করে দাগ কতটা স্পষ্ট বা অস্পষ্ট হয়ে পড়বে। ধরা যাক শিকারটা সম্ভব, বাঘ তাকে ঘাড়ে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে শিকারের পেছনের দিকটা মাটিতে লুটোতে থাকবে এবং স্পষ্ট টানার দাগ পড়বে। কিন্তু বাঘ যদি সম্বরটার পিঠের মাঝখানটা কামড়ে ধরে নিয়ে যায়, তাহলে খুব অস্পষ্ট দাগ পড়বে, একবারে নাও পড়তে পারে। এক্ষেত্রে দেখা গেল বাঘ মোষটাকে ঘাড়ে ধরেই নিয়ে গেছে, কারণ মোষের পেছনের অংশ মাটিতে লুটোতে লুটোতে স্পষ্ট দাগ রেখে গেছে। এই দাগ অনুসরণ করা কঠিন নয়। 100 গজ ধরে বাঘটা পাহাড়ের গা বেয়ে কোনাকুনি গেছে,
তারপর একটা খাড়া মাটির বাঁধের ওপরে এসে পড়েছে। এই বাঁধটা পার হতে গিয়ে সে পা ফসকে পড়ে গেছে এবং মোষটা পাহাড় দিয়ে 30-40 গজ গড়িয়ে গিয়ে একটা গাছের গায়ে আটকে গেছে। বাঘ এবার মোষটাকে পিঠে তুলে নিয়েছে এবং মরা মোষটার একটি মাত্র পা মাঝে মাঝে মাটিতে লোটাতে লোটাতে চলেছে। দাগ খুব অস্পষ্ট, তবু পাহাড়ের গায়ে শুকনো কাঠিকুটি ভর্তি থাকায় সেই দাগ অনুসরণ করা সহজ। পড়ে গিয়ে বাঘটা দিক হারিয়ে ফেলেছিল, কোথায় মোষটাকে নিয়ে যাবে ঠিক করতে পারেনি। প্রথমে সে ডান দিকে কয়েকশো গজ গেছে, তারপর বেঁটে ধরনের একটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে 100 গজ সোজা নেমে গেছে। এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে অনেক কষ্টে পথ করে নিয়ে সে বাঁদিকে ঘুরে কোনাকুনিভাবে কয়েকশো গজ গিয়ে মস্ত এক পাথরের সামনে পৌঁছেছে, তারপর ডান দিকে ঘুরে গেছে। পাথরটার এদিকে মাটি জমে জমে প্রায় 20 ফুটের মতো উঁচু হয়ে যেন একটা গুহা কিংবা প্রকাণ্ড গর্তের ওপর গিয়ে শেষ হয়েছে। উঁচু জায়গাটার নিচে যদি কোনো গুহা বা গর্ত থাকে তাহলে বাঘের পক্ষে মোষটাকে সেখানে নিয়ে যাওয়া খুবই সম্ভব। সুতরাং দাগ ছেড়ে দিয়ে আমি পাথরটার ওপর উঠলাম এবং খুব সন্তর্পণে এপাশে ওপাশে এবং নিচের জমির দিকে তাকাতে তাকাতে এগোলাম। উঁচু জায়গাটার শেষ প্রান্তে পৌঁছে নিচের দিকে তাকিয়ে দেখি যে পাহাড় খাড়া হয়ে উঠে পাথরে মিলেছে। আমি যেরকম আশা করেছিলাম তেমন কোনো গুহা কিংবা গর্ত নেই। পাথরের এই জায়গাটা থেকে চারদিকে জঙ্গল ও গর্তগুলো স্পষ্ট দেখা যায়। বাঘের আক্রমণের সম্ভাবনাও এখানে অপেক্ষাকৃত কম, তাই আমি এখানেই বসে পড়লাম। বসতেই আমার ঠিক নিচে 40-50 গজ দূরে ঘন ঝোপের মধ্যে একটা সাদা লালে মেশা জিনিস চোখে পড়ল। কেউ যখন বাঘের খোঁজে জঙ্গলে যায় তখন লাল রঙের যা কিছু চোখে পড়ে তাকেই বাঘ বলে ভ্রম হয়। আর এখানে আমি শুধু বাঘের লাল রঙই দেখছি না, ডোরাকাটা দাগও দেখতে পাচ্ছি। দীর্ঘ 1 মিনিট ধরে আমি জিনিসটা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলাম। তারপর হঠাৎ বুঝতে পারলাম যে জিনিসটার দিকে আমি তাকিয়ে আছি সেটা বাঘ নয়, মরা মোষ। লাল জিনিসটা হলো রক্ত, বাঘ এখনই যেখানটায় খাচ্ছিল। ডোরা ডোরা জিনিসটা হলো 5টার হাড়। ভাগ্যিস ওই 1 মিনিটের মধ্যে গুলি করে বসিনি। ঠিক এমনি অবস্থায় আমার এক বন্ধু মরা জন্তুটাকে দুটো গুলি করে খুব ভালো একটা বাঘ মারার সুযোগ হারান। সৌভাগ্যবশত তার লক্ষ্য ছিল অব্যর্থ, তাই যে লোক দুটোকে তিনি পাঠিয়েছিলেন মৃতদেহটাকে খুঁজে বার করে তার উপর একটা মাচা মারতে, এবং যারা কাছেই একটা ঝোপের আড়ালে দাঁড়িয়েছিল, গুলিটা তাদের গায়ে লাগেনি। বাঘ যদি তার শিকারকে খোলা জায়গায় ফেলে রাখে তাহলে ধরেই নিতে হবে শিকারটাকে শকুন টকুনের হাত থেকে বাঁচানোর জন্য সে কাছাকাছি কোথাও আছে। আমি বাঘটাকে দেখতে না পেলেও বাঘটা যে কোনো ঝোপের আড়ালে লুকিয়ে নেই এমন ভরসা ছিল না। মাছিরা বাঘেদের খুব বিরক্ত করে, সেই জন্য বাঘ কখনো একভাবে বেশিক্ষণ থাকে না। আমি তাই ঠিক করলাম যেখানে আছি সেখান থেকেই লক্ষ্য রাখবো কোথাও কিছু নড়ে চড়ে উঠল কিনা। এইসব ভেবেচিন্তে সবে ঠিকঠাক করে বসেছি এমন সময় হঠাৎ ভয়ানকভাবে গলা খুসখুস করে উঠল। আমার ল্যারেঞ্জাইটিস তখনও ভালো করে সারেনি। এসব ক্ষেত্রে কিংবা গির্জায় লোকে যা করে থাকে, অর্থাৎ দম বন্ধ করে ঢোক গেলা, তাতেও কিছু সুবিধে হলো না। শেষটায় এমন অবস্থা হলো যে না কাশলেই নয়। কি আর করব, মরিয়া হয়ে হনুমানের ডাক ডাকতে শুরু করলাম। এই ডাক ভাষা দিয়ে বোঝানো শক্ত। যারা আমাদের জঙ্গলের সঙ্গে পরিচিত নন তাদের কাছে এই আওয়াজ এইভাবে বোঝানো যেতে পারে, খক খক খক। বারবার এই ডাক শোনা যাবে, ডাকটা শেষ হবে খখর করে। 1/2 মাইল দূর থেকে এই সতর্কধ্বনি শোনা যায়। সব হনুমানই যে বাঘ দেখলে ডেকে ওঠে এমন নয়, কিন্তু আমাদের পাহাড়ি হনুমান ডাকে। বাঘ এই আওয়াজ প্রতিদিনই প্রায় শুনে থাকে। আশা হলো এই আওয়াজ করলে বাঘ তাতে একটুও কান দেবে না। ডাকটা তেমন নিখুঁত হলো না বটে, কিন্তু আমার উদ্দেশ্য সিদ্ধ হলো, অর্থাৎ গলার খুসখুস ভাবটা চলে গেল। এরপর 1/2 ঘন্টা ধরে আমি পাথরঠায় বসে লক্ষ্য করতে লাগলাম কিছু নড়ে চড়ে কিনা এবং জঙ্গলের প্রাণীদের কাছ থেকে কিছু খবর পাওয়া যায় কিনা শুনতে লাগলাম। যখন বুঝলাম যে বাঘটা কাছাকাছি কোথাও নেই, তখন পাথরটা থেকে নেমে খুব সন্তর্পণে মোষটার দিকে চললাম। একটা বড় বাঘ একেবারে কতখানি মাংস খেতে পারে তা সঠিক বলতে পারি না, তবে তার ক্ষমতা সম্বন্ধে আপনাদের এটুকু বলতে পারি যে সে একটা সম্বরকে 2 দিনে এবং একটা মোষকে 3 দিনে খেয়ে শেষ করতে পারে। বড়জোর 4র্থ দিনের জন্য সামান্য একটু পড়ে থাকবে। যে মোষটাকে আমি বেঁধে রেখেছিলাম সেটা বড় না হলেও জানোয়ার হিসেবে কোনো মতেই তাকে ছোট বলা চলে না। বাঘটা তার প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছিল।
অতখানি খাবার পেটে নিয়ে সে নিশ্চয়ই খুব বেশি দূর যায়নি। জমি তখনও ভিজে থাকায় এবং আরও 2-1 ঘন্টা ভিজে থাকবে বলে আমি ঠিক করলাম সে কোন দিকে গেছে দেখব এবং সম্ভব হলে তাকে খুঁজে বার করব। মরা মোষটার কাছে একসঙ্গে অনেকগুলো পায়ের দাগ থাকায় একটু মুশকিলে পড়তে হলো, কিন্তু মোষটার চারদিকে ক্রমশ সরে ঘুরতে ঘুরতে আমি বাঘটার যাওয়ার দাগ খুঁজে পেলাম। যেসব জন্তুদের পা নরম তাদের পায়ের দাগ খুঁজে বার করা একটু কঠিন, তবু অনেক দিনের অভিজ্ঞতার বলে ব্যাপারটা কুকুরের গন্ধ অনুসরণ করার মতো অনায়াস সাধ্য হয়ে যায়। ছায়ার মতো নিঃশব্দে ধীরে ধীরে আমি অনুসরণ করা আরম্ভ করলাম। জানতাম যে বাঘটা খুব কাছাকাছি কোথাও আছে। প্রায় 100 গজ গিয়ে 20 বর্গফুট পরিমিত একটা ঘাসে ঢাকা চারকোনা জমিতে এসে পড়লাম। ঘাসগুলো ছোট ও নরম, এর শিকড় থেকে সুন্দর গন্ধ বেরোয়। এই ঘাসের উপর বাঘটা যে শুয়েছিল তা তার শরীরের দাগ দেখে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি যখন এই দাগের দিকে তাকিয়ে জন্তুটার আকৃতি অনুমান করছিলাম, তখন কতগুলো ঘাসে নুয়ে পড়া শীষ লাফিয়ে খাড়া হয়ে গেল। এতে বোঝা গেল বাঘ মাত্র 2-1 মিনিট আগেই জায়গাটা ছেড়ে গেছে। দৃশ্যটা সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়া যাক। বাঘটা মোষটাকে উত্তর দিক থেকে নিয়ে এসেছিল, তারপর সেটাকে নামিয়ে রেখে পশ্চিম দিকে চলে গেছে। আমি যে পাথরে বসেছিলাম সেই পাথর, মরা মোষটা এবং আমি যেখানে এখন দাঁড়িয়েছিলাম সেই জায়গা, এই তিনটে যেন একটি ত্রিভুজের 3টি বিন্দু। ত্রিভুজের একটি বাহু 40 গজ লম্বা, অন্য দুটি 100 গজ করে লম্বা। ঘাসটাকে লাফিয়ে উঠতে দেখে প্রথমে ভাবলাম বুঝি বাঘটা আমাকে দেখতে পেয়ে সরে গেছে, কিন্তু শিগগিরই সে ভুল ভাঙল, কারণ এই চতুষ্কোণ ঘাস জমিটা থেকে পাথর কিংবা মোষ কোনোটাই দেখা যাচ্ছিল না। সুতরাং সে যে আমাকে দেখতে পেয়েছে এবং আমি তার পিছু নিয়েছি বলে সরে গেছে তা কখনোই নয়। তাহলে কেন সে এমন আরামের শয্যা ছেড়ে চলে গেল? আমার পিঠ রোদ্দুরে পুড়ে যাচ্ছিল, তাতেই প্রশ্নের উত্তর মিলল। তখন 9টা বাজে, মে মাসের অসহ্য গরম। গাছের ওপর দিয়ে সূর্যের দিকে তাকিয়ে দেখলাম অন্তত 10 মিনিট ধরে এই জায়গায় রোদ্দুর এসে পড়েছে। বাঘটার নিশ্চয়ই খুব গরম লেগেছে এবং আমার আসার কয়েক মিনিট আগে এই জায়গাটা ছেড়ে ছায়ার খোঁজে অন্য কোথাও গেছে। আগেই বলেছি ঘাসে ঢাকা জমিটা চতুষ্কোণ, 20 ফুট লম্বা, 20 ফুট চওড়া। আমি যেদিক থেকে এসেছি তার উল্টো দিকে একটা ওপড়ানো গাছ উত্তর দক্ষিণ হয়ে পড়েছিল। গাছটার ঘের প্রায় 4 ফুট। আমি যেখানটায় ঘাসের মাঝখানে দাঁড়িয়েছিলাম গাছটা তার একধারে বলে সেটা আমার থেকে প্রায় 10 ফুট দূরে ছিল। গাছের গোড়াটা ছিল পাহাড়ের দিকে মুখ করে। পাহাড়টা এখানে খুব খাড়া ও ঘন ঝোপে ভর্তি। গাছের মাথাটা পাহাড়ের গা থেকে বেরিয়ে পড়েছিল। গাছটা পড়ার সময় ডালগুলো ভেঙে গিয়েছিল। গাছটার ওপরে পাহাড়টিকে মোটামুটি খাড়া মনে হলো। পাহাড়ের গায়ে একটা সরু পাথরের ফলক বেরিয়েছিল, সেটা 30 গজ দূরে ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে। রোদ্দুরি যদি বাঘটার জায়গা বদল করার কারণ হয়, তাহলে গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার চেয়ে ভালো জায়গা সে আর কি খুঁজে পাবে? এই ব্যাপারে নিঃসন্দেহ হওয়ার একমাত্র উপায় হচ্ছে সচক্ষে গিয়ে দেখা। এখানে অনেকদিন আগেকার পাঞ্চের একটা ছবি আমার চোখের সামনে ভেসে উঠল। ছবিটা একজন শিকারীর, সে সিংহ শিকারে গিয়েছিল। একটা পাথর পার হওয়ার সময় মাথা তুলেই একেবারে আফ্রিকার ভীষণ দর্শন সিংহের দাঁত বড়া করা মূর্তির সঙ্গে মুখোমুখি। ছবিটার তলায় লেখা ছিল, সিংহের খোঁজে বেরোবার আগে ভালো করে ভেবে যেও সত্যি সত্যি সিংহ দেখতে চাও কিনা। এক্ষেত্রে কেবল এইটুকু তফাৎ হবে যে আমার আফ্রিকার শিকারী বন্ধুটি চোখ তুলে সিংহের মুখ দেখেছিল, আর আমায় চোখ নামিয়ে বাঘের মুখ দেখতে হবে। তাই তা নইলে আর সব দিক থেকে দুজনের অবস্থা সমান। অবশ্য যদি সত্যি বাঘটা গাছের ওদিকে থেকে থাকে। নরম ঘাসে পা ঘষে ঘষে 1 ইঞ্চি এগিয়ে আমি গাছটার দিকে চললাম। এইভাবে অর্ধেকটা গিয়েছি, এমন সময় পাথরের ফলকের ওপর 3 ইঞ্চি লম্বা একটা কালো হলদে জিনিস চোখে পড়ল। দেখলাম পাথরের ফলকটা জীবজন্তুদের যাওয়ার একটা পুরনো পথ। দীর্ঘ 1 মিনিট ধরে এই স্থির বস্তুটিকে লক্ষ্য করে দেখলাম। তারপর নিঃসন্দেহ হলাম যে সেটা বাঘের লেজের ডগা। লেজটা যদি আমার উল্টো দিকে হয় তাহলে মাথাটা নিশ্চয়ই আমার দিকে হবে। পাথরের ফলকটা যখন মাত্র 1 ফুট 2 চওড়া তখন নিশ্চয়ই গুটিসুটি মেরে ওত পেতে রয়েছে। আমার মাথা যেই গাছের গুঁড়ির ওপর দেখা যাবে অমনি লাফ মারবে। লেজের ডগাটা আমার থেকে 20 ফুট দূরে। গুটিসুটি অবস্থায় বাঘটা যদি 8 ফুট হয় তাহলে তার মাথাটা নিশ্চয়ই 12 ফুট দূরে হবে। কিন্তু বাঘটাকে ভালো করে জখম করতে গেলে আমাকে আরো কাছে গিয়ে ভালো করে দেখতে হবে।
এবং যদি বেঁচে থাকার শখ থাকে তাহলে বাঘটাকে ভালো করে জখম করতে হবে। জীবনে এই প্রথম খোলা রাইফেল না নিয়ে বেরোনোর জন্য আমার আফসোস হলো। আমার 450-400 সেফটি ক্যাচটা তোলার সময় স্পষ্ট একটা ক্লিক করে আওয়াজ হয়। এখন কোনো শব্দ করলে হয় বাঘটা আমার উপর লাফিয়ে পড়বে, নয়তো খাড়া পাহাড়ের নিচে চলে যাবে। আবার আমি 1 ইঞ্চি করে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলাম। আস্তে আস্তে সমস্ত লেজটা চোখে এলো, তারপর পেছনের অংশটা দেখতে পেলাম। পেছনের অংশটা দেখে আমি আনন্দে চিৎকার করলেও কারোর বলার কিছু থাকতো না, কারণ তা দেখে বোঝা গেল বাঘটা লাফ মারার জন্য গুটিসুটি মেরে বসেনি, শুয়ে আছে। 2 ফুট চওড়া পাথরে তার দেহটা কোনো রকমে এঁটে যায় বলে সে পেছনের পা ছড়িয়ে প্রায় খাড়া পাহাড়ের পিঠে গজানো একটা ছোট গাছের গায়ে ঠেস দিয়ে রেখেছে। আর 1 ফুট এগোতেই তার পেটটা চোখে পড়ল। যেরকম নিয়মিতভাবে তার পেটটা ওঠানামা করছিল তাতে আমি বুঝতে পারলাম যে সে ঘুমোচ্ছে। ঘাসে ঢাকা জমিটুকু যে 3-4 ফুট অংশ গাছের ওদিকে বেরিয়ে আছে, তাতে তার মাথাটা গোঁজা, চোখ বন্ধ, নাক আকাশের দিকে। বাঘটার কপালে রাইফেল লক্ষ্য করে আমি ট্রিগার টিপলাম এবং ট্রিগারের চাপ সমান রেখে সেফটি ক্যাচ তুলে দিলাম। এইভাবে রাইফেল ছোড়ার উল্টো চেষ্টার ফল ফলবে কিনা জানতাম না, কিন্তু এতে কাজ হলো। যখন ওই অল্প দূরত্বে ভারী বুলেটটা বাঘের কপালে লাগলো, তখন তার শরীর এক বিন্দুও কাঁপল না। লেজটা একইভাবে ছড়ানোই রইল, পেছনের পাগুলো ছোট গাছটার ডালে ঠেস দেওয়াই থাকলো, আর নাকটাও আকাশের দিকে উঁচোনোই রইল। তারপর যখন দ্বিতীয় গুলিটা করলাম, তখনও তার শরীরের এক চুল নড়চড় হলো না। একমাত্র পরিবর্তন দেখা গেল, তার পেটের ওঠানামা বন্ধ হলো এবং কপালে অসম্ভব ছোট দুটো গর্ত থেকে রক্ত ঝরতে লাগলো। জানি না বাঘের খুব কাছাকাছি এলে অন্যদের কি হয়, আমার সর্বদাই কেমন একটা দম আটকানো ভাব হয়। ভয় উত্তেজনা দুই তখন সমান, ফলে সহজেই দেহ মন ক্লান্ত হয়ে পড়ে। আজও এর ব্যতিক্রম হলো না। ওপড়ানো গাছটার উপরে কোনো রকমে বসে পড়লাম। তারপর তারপর একটি সিগারেট ধরিয়ে এলোমেলো ভাবতে শুরু করলাম। যে কোনো কাজই ভালো করে করতে পারলে তৃপ্তি হয়। আমার এই জায়গায় আসার উদ্দেশ্যই বাঘটাকে মারা। 2 ঘন্টা আগে রাস্তাটা ছেড়ে আসার পর থেকে সেফটি ক্যাচ তুলে দেওয়া পর্যন্ত সবকিছুই হনুমানের ডাক শুদ্ধ বেশ নির্ভুলভাবে ঘটেছে। এতে তৃপ্তি হবারই কথা। মনে হলো লেখক যখন ঘটনার পর ঘটনার জট ছাড়িয়ে ছাড়িয়ে একটা প্লটকে সুচিন্তিত পরিণতিতে এনে সমাপ্তি লিখতে পারেন, তখনও ঠিক এই রকম তৃপ্তি পান। আমার বেলা অবশ্য সমাপ্তিটা খুব মনোমতো হয়নি, কারণ আমি বাঘটাকে মেরেছি ঘুমন্ত অবস্থায়। আপনারা হয়তো ভাবছেন বাঘটাকে ঘুমন্ত অবস্থায় মেরে আমি ঠিক করিনি, কিন্তু যে যে কারণে আমি গুলি করার আগে বাঘটাকে জাগাইনি, সেগুলো শুনলে আপনারা নিশ্চয়ই আমার অবস্থা বুঝতে পারবেন। কারণগুলো হলো এই: ক, বাঘটা মানুষ খেকো, সুতরাং সেটা যেভাবেই হোক মারলেই মঙ্গল। খ, সুতরাং মরার সময় সে জেগে আছে কি ঘুমিয়ে আছে তাতে কিছু এসে যায় না। এবং গ, তার পেটের ওঠানামা দেখার পর আমি যদি চলে যেতাম, তাহলে তারপর আরও কত লোক মারা পড়তো তার ঠিক নেই। যাই হোক, এসব সত্ত্বেও আমার নিজের মনেই এমন একটা ক্ষোভ থেকে যায় যে প্রাণের ভয়ে কিংবা বাঘটাকে মারার সুযোগ নষ্ট করার ভয়ে, কিংবা হয়তো দুই কারণেই, ঘুমন্ত জানোয়ারটাকে তুলে তাকে জুঝবার সুযোগ দিলাম না। বাঘটা মরে গেছে, নিচের উপত্যকায় পড়ে এটাকে যদি নষ্ট হতে দিতে না চাই, তাহলে যত শিগগির সম্ভব পাথরের ওপর থেকে এটাকে সরাতে হবে। আমার রাইফেলের আর কোনো দরকার ছিল না। ওপড়ানো গাছটার ওপর রাইফেলটা হেলান দিয়ে আমি ওপরের রাস্তায় উঠলাম। তারপর ঘুরে ক্ষেতের কাছে এসে হাত মুড়ে এক কু ধ্বনি ছাড়লাম। পাহাড়তলিতে আওয়াজটা প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। আবার শব্দ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ প্রথম মোষটার পরিচর্যা করে ফেরার সময় আমার লোকজন 2টো গুলির আওয়াজ শুনতে পায় এবং কুঁড়েতে ফিরে গিয়ে যতজনকে পায় ডেকে জড়ো করে। এখন আমার ডাক শুনে সকলে হুড়মুড় করে ছুটে এলো। শক্ত রশি এবং একটা কুড়ুল জোগাড় করে আমি লোকগুলোকে নিয়ে ফিরে গেলাম। আমি যখন দড়ি দিয়ে বাঘটাকে মারলাম, লোকে ব্যগ্রভাবে অর্ধেক বয়ে অর্ধেক টেনে বাঘটাকে পাথর থেকে ঘাসের উপর টেনে তুলল। আমি এখানেই বাঘটার চামড়া ছাড়িয়ে ফেলতে চাইলাম, কিন্তু গ্রামের লোকেরা অনুরোধ করলো না ছাড়াতে। বলল, যে বাঘের ভয়ে তারা এতদিন সন্ত্রস্ত ছিল, যে বাঘ সমস্ত জেলায় সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, সেই বাঘকে সচক্ষে সত্যি সত্যি মৃত দেখতে না পেলে কাতাকনৌলা এবং আশেপাশের গ্রামের স্ত্রীলোক এবং ছেলেরা খুব হতাশ হবে।
বাঘটাকে ঘর পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার জন্য যখন কতগুলো গাছ কাটা হচ্ছিল, তখন দেখলাম কয়েকটা লোক বাঘটার পায়ের ওপর হাত বুলিয়ে দেখে নিচ্ছে যে তারা যে বলেছিল বাঘটার কোনো পুরনো ঘা নেই, সেই কথাটা সত্যি কিনা। ঘরের সামনে একটা মস্ত গাছের ছায়ায় বাঘটাকে রাখা হলো এবং গ্রামের লোককে বলা হলো যে বাঘটা বেলা 2টো পর্যন্ত তাদের হেফাজতে রইল। 2টোর বেশি সময় আমি ওদের দিতে পারলাম না, কারণ দিনটা ছিল ভয়ানক গরম। সুতরাং চামড়া থেকে লোম খসে পড়ে চামড়া নষ্ট হয়ে যাবার ভয় ছিল। আমি নিজে বাঘটাকে ভালো করে দেখিনি, কিন্তু বেলা 2টোর সময় যখন চামড়া ছাড়াবার জন্য তাকে চিৎ করলাম, তখন লক্ষ্য করলাম যে তার সামনের বাঁ পায়ের ভেতরের দিকের অনেক লোম নেই। চামড়ায় অনেকগুলো গর্ত হয়ে রয়েছে আর ফুটো দিয়ে হলদে রঙের রস গড়াচ্ছে। এই গর্তগুলোর দিকে আমি প্রথমে ওদের দৃষ্টি আকর্ষণ করলাম না এবং একেবারে শেষে ছাড়াবো বলে বাঁ পায়ের চামড়া ছাড়ানো বাদ রাখলাম। ডান দিকের পায়ের চেয়ে এই পাটা অনেক সরু ছিল। যখন বাকি চামড়াটা সব ছাড়ানো হয়ে গেল, তখন আমি বুক থেকে বাঁ পাটা পর্যন্ত লম্বালম্বি চিরে দিলাম। তারপর চামড়াটা ছাড়াবার সময় এক এক করে 25-30টা সজারুর কাঁটা টেনে বার করলাম। লোকে এগুলো খুব ব্যগ্রভাবে কাড়াকাড়ি করে নিল চিহ্ন হিসেবে রাখবে বলে। সবচেয়ে লম্বা কাঁটাটা ছিল 5 ইঞ্চি লম্বা। বাঘটার বুক থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়ার নিচের মাংসটা থকথকে এবং গাঢ় হলদে রঙের। এই জন্যই বেচারি বাঘটা হাঁটবার সময় কাতরাতো এবং মানুষ খেতেও শুরু করে সেই কারণেই। সজারুর কাঁটা মাংসে যতদিনই বিঁধে থাকুক না কেন, কখনো মিশে যাবে না। আজ পর্যন্ত যে সমস্ত বাঘ আমি মেরেছি, তাদের দেহ থেকে আমি বোধহয় সবশুদ্ধ কয়েকশো সজারুর কাঁটা বার করেছি। এই কাঁটার কোনোটা 9 ইঞ্চি লম্বা এবং পেন্সিলের মতো মোটা। অধিকাংশই শক্ত মাংসপেশির মধ্যে গেঁথে গিয়েছিল, কোনোটা বা দুটো হাড়ের মধ্যে শক্ত হয়ে বেঁধেছিল। সবগুলোই চামড়ায় ঢোকার পর ভেঙে গিয়েছিল। বাঘেরা খাবারের জন্য যখন সজারু শিকার করতে যায়, নিশ্চয় তখন এসব কাঁটা মেরে। কিন্তু প্রশ্ন হলো, বাঘের মতো চালাক ও চটপটে জন্তু এত অসাবধান কি করে হয় যে তাদের শরীরে সজারুর কাঁটা ঢুকে যায়? এত মন্থর গতি বা কেমন করে হয় যে সজারুরা তাদের গায়ে কাঁটা বিঁধিয়ে দিতে পারে? কারণ সজারুর আত্মরক্ষার একমাত্র উপায়ই হলো পেছনে হাঁটা। তাছাড়া সজারুর কাঁটা ভেঙেই বা যায় কেমন করে? ভাঙার তো কথা নয়। এসব প্রশ্নের সদুত্তর অবশ্য আমি দিতে পারবো না। পাহাড়ি বাঘেদের মতো চিতালাও সজারু ভালোবাসে, কিন্তু তারা শরীরে কাঁটা বিঁধিয়ে ফেলে না, কারণ আমি দেখেছি তারা সজারুদের মাথার দিকটা ধরে মারে। বাঘ কেন যে চিতার মতো নিরাপদ উপায় অবলম্বন করে গায়ের চামড়া বাঁচায় না, সেটা এখনো আমার কাছে একটা রহস্য। ডিস্ট্রিক্ট কনফারেন্সে উল্লিখিত 3টি মানুষকের মধ্যে দ্বিতীয়টির গল্প তো শুনলেন, এবার সুবিধা মতো তৃতীয়টি অর্থাৎ কান্দার মানুষকেটা কেমন করে মারা পড়ল তার গল্প বলবো।